নমস্কার, দেখছেন ডিজিটাল খবরলাল বাংলা। আমি সহেলি আপনাদের সঙ্গে। আরজি করের এই ঘটনার পরেই পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। বলা যায় যত দিন এগোচ্ছে তত যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার বদলে চলে যাচ্ছে হাতের বাইরে। কোনোভাবেই পরিস্থিতিকে হাতের নাগালে আনা যাচ্ছে না, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আরজি করের এই নিন্দনীয় ঘটনায় ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে যায় 9ই আগস্ট। ঠিক তার পরের দিন 10ই আগস্ট থেকেই জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামেন। টানা 42টা দিন ধরে আন্দোলন চলে তাদের। এর মাঝে স্বাস্থ্য ভবনের সামনে, লালবাজারের সামনেও তাদেরকে ধর্নায় বসতে দেখা যায়। সিনিয়র চিকিৎসকদের তরফ থেকেও তারা সমর্থন পান। এমনকি এই আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন, আন্দোলনে সামিল হয়েছিলেন 8 থেকে 80 সকলে, সমগ্র দেশবাসী। এমনকি দেশের বাইরে বিদেশেও পর্যন্ত এই ঘটনাটিকে ঘিরে জাস্টিসের আওয়াজ উঠেছিল। এখনো পর্যন্ত সে ন্যায় বিচারের আশায় রয়েছে মানুষ। তবে টানা 42টা দিন ধরে আন্দোলনের মাঝেই তারা 5 দফা দাবি জানিয়েছিল এবং সেই 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করতে চেয়েছিলেন। তবে সেই বৈঠকেও জল পড়ে গিয়েছিল, বারংবার ভেস্তে গিয়েছিল, কিন্তু অবশেষে বৈঠক সম্পূর্ণ হয় এবং বৈঠক শেষে তাদের 3 দফা দাবি মেনে নেওয়া হয়েছিল। সেই দাবিতে যেগুলি ছিল: প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদ থেকে অপসারণ, ডিসি নর্থের অপসারণ, ডিএমই অর্থাৎ ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং ডিএইচএস অর্থাৎ ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, এদের সকলের অপসারণ, পদের অপসারণ চেয়েছিলেন। এমনকি সেটা মেনে নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং সেটাকে লাগুও করা হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল এদের সকলকে এদের পদ থেকে। তারপরেই 42 দিনের আন্দোলনের কর্মবিরতি, এই আন্দোলন প্রত্যাহার করেন তারা, ফিরে যান নিজের কাজে, কর্মে নিযুক্ত হন। কিন্তু এরপর আবারও বৈঠক করেন, আবারও আলোচনা করেন নিজেদের জুনিয়র চিকিৎসকরা মনোজ পান্থের সঙ্গে এবং সেই বৈঠকে উঠে আসে 10 দফা দাবি এবং সেই 10 দফা দাবি সত্তর লাগু করার জন্য চিঠিটি পাঠানো হয়, একটি তালিকা পাঠানো হয় এই 10 দফার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে, এবং যাতে সত্তর সেই নিয়ম, এই দাবিগুলিকে চালু করা হয়, লাগু করা হয়, সেই বিষয়ে তারা জানিয়েছেন। জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতি নিয়ে নানান প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল। প্রশ্ন উঠেছিল পক্ষে এবং বিপক্ষে, সুপ্রিম কোর্টেও। তবে এবার সুপ্রিম কোর্টের শুনানিকে নিয়ে আবারও আন্দোলন চালু হয়েছে, আবারও কর্মবিরতিতে ফিরেছেন। গত 30শে সেপ্টেম্বর আরজি করের রেপ অ্যান্ড মার্ডার কেসের শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেই শুনানিতে যে সমস্ত নির্দেশ, যে সমস্ত তথ্য উঠে আসে, সে সমস্ত বিষয় অসন্তোষ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টে যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছিল শুনানিতে 30শে সেপ্টেম্বর, সে সমস্ত বিষয়ে তারা সন্তুষ্ট ছিলেন না। এছাড়াও স্বাস্থ্য সচিবকে 10 দফা দাবি জানিয়ে একটি চিঠি, একটি তালিকা তারা পাঠিয়েছিলেন। তারপরেও পরিস্থিতির কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি। এমনকি সূত্র মারফত খবর উঠে এসেছিল জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন যে যে সমস্ত কথা তাদেরকে দেওয়া হয়েছিল সে সমস্ত কথা রাখা হচ্ছে না, যে সমস্ত কাজ করার কথা ছিল সে সমস্ত কাজের অগ্রগতি খুবই কম। বলা যায় যে কাজের কথা বলা হয়েছিল সেই কাজের 50%-এর থেকেও কম কাজ হয়েছে। এছাড়াও সিসিটিভির যে বিষয়টি, সেই বিষয়ে যেন 4 ভাগের 1 ভাগ কাজ হয়েছে, এমনটাই সূত্র মারফত খবর উঠে এসছে। এবং তারপরেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠেছে। গত 27শে সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল হাসপাতালেও ঘটে যায় একটি নিন্দনীয় ঘটনা, যেই ঘটনাকে ঘিরেও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছিল। কি ঘটেছিল সেদিন ঘটনাটি? এই আরজি করের এই ঘটনার আবহে আরও 3 জন চিকিৎসক এবং 3টি নার্সের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এই হাসপাতালে। বিষয়টি ছিল একজন রোগী বেড পাচ্ছিলেন না। তবে এবার প্রশ্ন এখানে উঠছে যে বেড সংক্রান্ত বিষয়টি থাকে রাজ্য সরকার, হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তরের হাতে, স্বাস্থ্য বিভাগের হাতে। এই বিষয়ে, এই বেড সংক্রান্ত বিষয়ে ডাক্তার থেকে নার্সের হাত কোনো ভূমিকাই নেই, তাদের কোনো হাতই নেই, তারা কিছু করতে পারবেন না।
তারপরেও কেন দুর্ব্যবহার তাদের সঙ্গে হলো? একদিকে আরজি করের এই নিন্দনীয় ঘটনায় উত্তাল সমগ্র বঙ্গ, অন্যদিকে অন্য আরেকটি মেডিকেল হাসপাতালে ঘটে যাচ্ছে ঠিক প্রায় এরকমই একটি ঘটনা, দুর্ব্যবহার চিকিৎসক নার্সদের সঙ্গে, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে। তবে 30শে সেপ্টেম্বর সুপ্রিম শুনানির পর থেকেই জুনিয়র চিকিৎসকরা আবারও সিদ্ধান্ত নেন যে তারা আবারও আন্দোলনে নামবেন। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয়, সিনিয়র চিকিৎসকরা এক্ষেত্রে বার্তা দেন জুনিয়র চিকিৎসকদেরকে। সিনিয়র চিকিৎসকরা জানান, পশ্চিমবঙ্গে এখন পুজোর মরশুম, একদিকে দুর্গাপুজো এবং অন্যদিকে বন্যার পরিস্থিতি, এবং এই বন্যার পরিস্থিতিতে জলস্তর বেড়ে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তাই তাদের এখন বার্তা একটাই, জুনিয়র চিকিৎসকরা যেন কাজে ফিরে যান। তবে আন্দোলন যেন জারি থাকে, আন্দোলন জারি রেখেই যেন তারা কাজে ফেরে, কারণ এই আন্দোলনে তাদের লক্ষ্যে সমর্থন চাই সাধারণ মানুষেরও। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করেই একজন ডাক্তার হয়ে তাদের কর্মে ফেরা উচিত, এমনটাই জানিয়েছিলেন, এমনটাই বার্তা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। তবে সিনিয়র চিকিৎসকদের এই বার্তার পরে নানান মতভেদ উঠে আসে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, এমনটাই সূত্রের খবর। সিনিয়র চিকিৎসকদের এই বার্তার পরেই 8 থেকে 9 ঘন্টার বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের। তবে এই বৈঠকে সিদ্ধান্ত কি উঠে এসেছিল? এই বৈঠকের পর তারা ঘোষণা করেন এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা অবধি তাদের এক মিছিল যাবে, এবং সেই মিছিলের পরেই তারা জানাবেন তাদের কি সিদ্ধান্ত রয়েছে। এবং সেই কথা মতোই এসএসকেএম হাসপাতাল থেকে ধর্মতলা অবধি একটি মিছিল যায় জুনিয়র চিকিৎসকদের, এবং সেই মিছিলের পরেই ঘোষণা করা হয় যে তারা 24 ঘন্টার ডেডলাইন দিলেন। তবে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় একটি আছে, তাদের হাতে ছিল একটি ঘড়ি, যে ঘড়িটিতে দেখা যাচ্ছে 8টা 20 মিনিট বেজে আছে, এবং এই ঘড়িটিকে প্রতীকী চিহ্ন স্বরূপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ জুনিয়র চিকিৎসকদের এর আগেও প্রতীকী চিহ্ন স্বরূপ নানান জিনিস নিয়ে যেতে দেখা গেছে। লালবাজার অভিযানের সময় দেখা গেছে তাদেরকে একটি শিরদাঁড়া নিতে, প্রতীকী শিরদাঁড়া নিতে। তাই এবারও কি ঘড়িটিকে তারা প্রতীকী চিহ্ন স্বরূপ মনে করছেন, তাই তারা এই আন্দোলনে, এই মিছিলে তারা এই ঘড়িটিকে নিয়ে এসছেন। এই মিছিলের পর জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেন যে তাদের দাবি যদি 24 ঘন্টার মধ্যে না মেনে নেওয়া হয়, তারা আমরণ অনশনে চলে যাবেন, আমরণ অনশন চালাবেন তারা। অর্থাৎ ঘড়িতে 8টা 20 দিয়ে তারা বোঝাতে চাইলেন যে পরের দিন অর্থাৎ আজ 8টা 20 পর্যন্তই রাজ্য সরকারের হাতে সময় আছে, এবং এই 8টা 20 পর্যন্ত যদি তাদের দাবি, সমস্ত দাবি মেনে না নেওয়া হয়, তারা আমরণ অনশনে চলে যাবেন। রাজ্য সরকারকে যেন চোখ রাঙাচ্ছে জুনিয়র চিকিৎসকরা, যেন হুঁশিয়ারি দিচ্ছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেটা আপনাদেরকে ইতিমধ্যেই বললাম যে যত দিন এগোচ্ছে ততই যেন পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠছে, কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এখানে প্রশ্ন যেটা উঠছে যে রাজ্য সরকার এত সময় নিচ্ছেন কেন, তাদের সিদ্ধান্ত কেন তারা জানাচ্ছেন না? এক্ষেত্রে প্রথমে জেনে নেওয়ার বিষয় এটাই যে 10 দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি ছিল, কি উল্লেখ করেছিলেন জুনিয়র চিকিৎসকরা, যার জন্য এত গভীর চিন্তায় পড়ে যেতে হয়েছে রাজ্য সরকারকে, সেটা একবার আপনাদেরকে জানিয়ে নেব। ওই 10 দফা দাবিগুলির মধ্যে ছিল আরজি কর ঘটনায় নির্যাতিতার জলদি ন্যায় বিচার, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে অতি জলদি পদ থেকে অপসারণ করতে হবে, সরকারি হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা, এমনকি থ্রেট কালচার নিয়ে সরব হতে হবে রাজ্য সরকারকে, অর্থাৎ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করতে হবে। তবে চমকে দেওয়ার বিষয় কোনটা জানেন? এই যে 10 দফার দাবি জানিয়ে এই তালিকাটি, এই চিঠিটি পাঠানো হয়েছিল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে, এই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে নারায়ণ স্বরূপ নিগমকে, স্বাস্থ্য সচিবকে। আর এদিকে এই দাবিগুলির মধ্যে থেকে অন্যতম দাবি একটাই, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের
পদ থেকে অপসারণ, স্বাস্থ্য সচিব পদ থেকে অপসারণ। তবে এবার দেখার বিষয় এটাই, আজ রাত 8:20 পর্যন্ত ডেডলাইন রাজ্য সরকারের। 24 ঘন্টা 8:20 শেষ হয়ে যাবে। একের পর এক মিনিট সেকেন্ড করে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি 8:20 বাজতে। এই 8:20 পরে কি হতে চলেছে? জুনিয়র চিকিৎসকদের বসতে হবে আমরণ অনশনে, নাকি মেনে নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত দাবিগুলি? তবে এক্ষেত্রে আরো একটা প্রশ্ন উঠছে, যদি দাবিগুলি রাজ্য সরকার দ্বারা মেনে নেওয়াও হয়, তাহলে কি কোথাও না কোথাও শাসক শিবির একটু হলেও ভয় পাচ্ছে? প্রশ্নটা উঠছে রাজনৈতিক মহলেও। এই সমস্ত বিষয়ে নজর থাকবে আমাদের, আর আপনার নজর থাকুক ডিজিটাল খবরলালের পর্দায়। আর এই সমস্ত বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নজর রাখুন, দেখতে থাকুন ডিজিটাল খবরলাল বাংলা, খবর আপনাদের, নজর আমাদের।